এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী বছর পরিবর্তনে আশা দেখছেন খালেদা জিয়া। ব্যাংকে আবগারি শুল্ক বাড়ানোর কড়া সমালোচনা জাতীয় সংসদে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরেও হাওরে চলছে এনজিও ঋণের কিস্তি আদায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। অস্ট্রেলিয়া ম্যাচের 1 পয়েন্টে টাইগারদের আশা, কার্ডিফে নিউজিল্যান্ড বধের প্রত্যয় রুবেলের। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। আগামী বছর রাজনীতিতে পরিবর্তন এবং সুখবর আশা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তাবিত বাজেটে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক হার বাড়ানোর কড়া সমালোচনা করেছেন তিনি। রাজধানীতে এলডিপির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, সরকার এবার জনগণের পকেটে হাত দিয়েছে। 20 দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি প্রধান। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সরকারের সমালোচনা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বাড়ানো, আইনের শাসন না থাকার কারণে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি। প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, পানির দাম বাড়িয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবের উপর আরোপিত বর্ধিত আবগারি শুল্কের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এবার যে বাজেট হলো, এবার মানুষের পকেটেও হাত দিয়েছে। আজকে আপনি ব্যাংকে টাকা রাখতে কেউ সাহস করবে না। এখন ব্যাংকে যদি আপনি 1 লাখ টাকা থাকে, তার মধ্যে থেকে 800 টাকা বছর কেটে নেবে তারা, তাহলে থাকবে কি? তারপরেও আবার অর্থমন্ত্রী বলে অনেক টাকা তো থাকবে। 1 লাখ টাকা যার আছে সেটা কি খুব বড় লোক? আর তাদের যে হাজার হাজার কোটি টাকা আছে আর কোথায় আছে সেটার কোনো কিন্তু সেটা পিনাট। আগামী বছরটি জনগণের জন্য সুখবর বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন খালেদা জিয়া। ইনশাআল্লাহ 2018 সাল হবে জনগণের বছর, আমরা বিশ্বাস করি। 2018 সাল দেশের মানুষের জনগণের বছর হবে এবং দেশ থেকে সব জুলুম, অত্যাচারী বিদায় নেবে। সব রাজনৈতিক দলকে একজোট হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানান বিএনপি প্রধান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অন্যদিকে সঞ্চয়পত্রে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদ অধিবেশনে তিনি জানান, সঞ্চয়পত্র সুদের হার কমানো হলেও তা প্রচলিত ব্যাংক সুদের চেয়ে 2% বেশি থাকবে। সম্পূরক বাজেটের আলোচনায় উঠে আসে অর্থ পাচার ও কালো টাকার প্রসঙ্গ। কালো টাকার বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিদিন অবৈধ পথে টাকা পাচার হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে কালো টাকার পরিমাণ। তাই সরকার এই বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখছে। ঈদের পর থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা যাতে দেশে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া। আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, আপনারা আগামী মাসের মধ্যেই দেখবেন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী জানান, সঞ্চয়পত্রের সুদ হবে প্রচলিত ব্যাংকের হারের চেয়ে বেশি। তিনি বলেন, ব্যাংকের আমানতের ওপর কর নতুন কিছু নয়। এ বাজেটে কেবল করের হার কিছুটা বাড়ানো হয়েছে। যেটা ইন্টারেস্ট রেট মার্কেটে আছে তার থেকে অন্ততপক্ষে 2% মিনিমাম, তার চেয়ে বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এর আবার পুনর্নির্ধারণ করা হবে। অনুগ্রহপূর্বক 20 মিনিটেই বক্তব্য। সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা সঞ্চয়পত্রের সুদের হার কমানো ও ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। ব্যাংকের টাকা লুট করবে লুটেরা, তাদেরকে আপনারা বিচার করেন। তাদের বিচার না করে আজকে জনগণকে বিচার করবেন, জনগণকে তাদের পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে, জনগণকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এইটা তো হইতে পারে না। মানুষ স্পিকার, জনগণকে নিয়ে তামাশা করতেছেন। পৃথিবীর সব ব্যাংকে চুরি হয়, কিন্তু আমাদের মতো এইসব সাগর চুরি হয় কিনা মানুষ স্পিকার। তারপরে বলেছেন 1 লক্ষ টাকা যে ব্যাংকে রাখতে পারে সেও ধনী।
এই কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য হবে, সরকারের জন্য লাভ বয়ে আনবে না ক্ষতি বয়ে আনবে। অর্থমন্ত্রী জানান, বেসরকারি বিভিন্ন মাধ্যমে এখন প্রবাসীদের রেমিটেন্স বেশি আসছে, তাই আগামী অর্থ বছরে এ খাতে ভর্তুকি দেয়া হবে, যাতে প্রবাসীরা কম খরচে দেশে টাকা পাঠাতে পারে। পরে জাতীয় সংসদে 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ করা হয়। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2017 সংসদে পাশ হলো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক নিয়ে অযথাই বিতর্ক করা হচ্ছে। এই ধরনের শুল্ক আগে থেকেই আছে জানিয়ে তিনি বলছেন, এবার শুধু শুল্ক হার কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এনএসি সম্মেলন কক্ষে দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, ব্যাংকে আবগারি শুল্ক আরোপের ক্ষেত্রে লেনদেনের সীমা এবার বাড়ানো হয়েছে, একই সঙ্গে বাড়ানো হয়েছে শুল্কের হারও। নতুন ভ্যাট আইন নিয়ে মন্ত্রী বলেন, এই হার পরিবর্তন হবে কিনা তা সংসদে আলোচনা পর চূড়ান্ত হবে। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসও ঠিক নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার 7.2% ছাড়িয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানের পরেও সুনামগঞ্জে ঋণের কিস্তি আদায় বন্ধ করেনি এনজিওগুলো। নতুন ঋণের প্রলোভন দেখিয়ে কৌশলে নেওয়া হচ্ছে টাকা, অভিযোগ স্বীকারও করেছেন স্থানীয় এনজিও কর্মকর্তারা। সম্প্রতি ভারী বৃষ্টি উজানের ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাওড় অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে সুনামগঞ্জের মানুষ। বন্যার ঘাত থেকে তাদের বাঁচাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে আপাতত বন্ধ ঘোষণা করা হয় ঋণ আদায়। এই ঋণের আদায়ের বিষয়টাও স্থগিত রাখা হবে, কিন্তু তাতে কান দিচ্ছে না এনজিওগুলো। 10,000 টাকা নেওয়ার পরে প্রতি সপ্তাহে এরা 300 টাকা করে দিতেছি। সাংঘাতিক সমস্যা আইতাছে, কিস্তি যদি না হয় কিস্তি সারে নাই ধরনের কিস্তির কথা কয়। সরকার থেকে সম্মতি থেকে টাকা তুললে গরবাঞ্চন কিস্তি আমরা এগুলা কিস্তি আমরা দিতে পারি না। বিএডিবি কিস্তি আছে, এটার মধ্যে আমরা না দিয়া পারি না। কিস্তি নিতে আয় যাওয়াল আমরা যা বাবু করে মাজনে করিয়া আমরা দিয়ে আসি। কিস্তি আদায়ের কথা স্বীকার করছেন আশারই কর্মকর্তা। শুধু কিস্তি আদায়ের জন্য যাচ্ছে না, যাচ্ছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, আর যারা স্বেচ্ছায় দিতে পারতেছে, যাদের দেওয়ার সামর্থ্য আছে, তারা কিস্তি দিচ্ছে, তারা আবার ঋণ দিচ্ছে। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ সরকার কৃষি ঋণ কার্যক্রম স্থগিতের জন্য যেমন আদেশ দিয়েছেন, সেরকম এনজিওরাও তাদের কিস্তি গ্রহণের কার্যক্রম 1 বছরের জন্য স্থগিত রাখবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। এই মর্মে আরও সিদ্ধান্ত হয়েছে, এই সময়কালের যে সুদ আসবে এনজিও ঋণের ক্ষেত্রে, সেই সুদ মৌকুফের জন্য আমরা সংশ্লিষ্ট এনজিও প্রধানদের বরাবরই পত্র প্রেরণ করব। আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক সহ বেশ কয়েকটি এনজিও সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ঋণ বিতরণ করে থাকে। তাদের গ্রাহক সংখ্যা প্রায় 3 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উচ্চ আদালতের বিচারক, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ইফতারে আগে দেশ ও জাতি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইফতার আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারক, মন্ত্রিপরিষদের সদস্যরা যোগ দেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা, ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থার পদস্থ কর্মকর্তারা ইফতারে অংশ নেন। সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া আল্লাহ, যারা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, সদস্য সংখ্যা 2 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দলটি আগামী সংসদ নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে শক্তি বাড়াতে পারবে বলে আশা করছেন নেতারা। 20 মে গণভবনে দলের বর্ধিত সভায় শুরু হয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। এদিন সদস্যপদ নবায়ন করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন সদস্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নেতারা বলছেন, সম্মেলন শেষ হওয়ার পর এটি আওয়ামী লীগের নিয়মিত সাংগঠনিক কাজ। এর মাধ্যমেই পরবর্তী সম্মেলনের জন্য প্রস্তুত হবে দল। এবারের লক্ষ্য আছে আমরা 2 কোটি সদস্য আমাদের সংগ্রহের আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামী কাউন্সিলের আগ দিয়ে আমাদের এই পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের যে কাউন্সিলের মাধ্যমে আমাদের নতুন সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজানোর সময়ই এই সদস্য সংগ্রহগুলো অভিযান আমাদের কার্যকরী হয় এবং এটা শেষ না হওয়া পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযানও
অব্যাহত থাকবে। জেলা পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ফরম, যা পৌঁছে যাবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলছেন, নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে দল। তবে সদস্য সংগ্রহে যাচাই বাছাই তৃণমূল নেতাদের যত্নশীল হওয়ার আহ্বান কেন্দ্রের। জামাতের তো প্রশ্নই উঠে না, এবং ইভেন বিএনপিতে যারা কালফ্রিট, যারা নোটোরিয়াস, কুখ্যাত, যারা সমাজের আবর্জনা, সমাজকে বিনষ্ট করতে পারে, আমাদের পার্টির ইমেজকে নষ্ট করতে পারে, তাদেরকেও নেওয়া যাবে না। এমন এ কথাও বলা আছে, বাহিরের কোনো পার্টিকে আনতে হলে আমাদের সেন্ট্রাল কমিটির অনুমতি নিতে হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি 3 বছর অন্তর দলের সদস্য পদ নবায়ন করতে হয়, আর নির্দিষ্ট সময় পরপর হয় নতুন সদস্য সংগ্রহ অভিযান। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নয়টা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। 4 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে এই কমিটি। যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার কেন্দ্র করে শুক্রবার লংগদু উপজেলার পাহাড়িদের 4টি গ্রামে বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্তাপাড়া। আগুন দেওয়ার 5 দিন পরেও স্বাভাবিক হয়নি এসব এলাকার জনজীবন। জাতীয় মানবাধিকার কমিশন 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আজকে আবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং তদন্ত প্রতিবেদন যেন প্রকাশ করা হয় সেই বিষয়ে বলছে। কিন্তু সব কথা শেষ কথা হলো, আগুন দেওয়ার 5 দিন হয়ে গেছে, কিন্তু এসব এলাকায় মানুষজন এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে নাই। অ্যাটলিস্ট সবচেয়ে আগে এই কাজটা তো প্রশাসনের করা উচিত এবং কোন রকম দেরি ছাড়াই করা উচিত ছিল। এখন পর্যন্ত আমরা এই খবরই দিচ্ছি যে এখনো স্বাভাবিক জীবনে ফেরে নাই। আসলে বসতবাড়িতে আগুন দেওয়ার কিন্তু একটা সাংঘাতিক মানে মনের উপর একটা মানসিক একটা চাপ আছে যে আপনি যতই ঘরবাড়িগুলি ঠিক করে দেন বা তাদেরকে ক্ষতিপূরণ দেন, তারা ফিরে আসবে সেই বাসায় বা স্বাভাবিক পরিস্থিতি চলে যাবে, সেটি আসলে এত সহজ নয়। বিশেষ করে যখন শিশু, নারী সহ সবাই নিজের চোখের সামনে ঘরবাড়ির লুট হতে দেখা বা আগুন দেওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করে, এবং কারো কারো মনে কিন্তু এই বিশ্বাসটি দৃঢ় যে এই ঘটনাটি ঘটেছে প্রশাসনের মদদে, এবং প্রশাসনের মদদে ঘটা মানে তার আগে আমি বলতে চাই যে সেটি সাংঘাতিক আস্থার অভাব, এবং সেই পরিস্থিতি আসলে খুব সহজে স্বাভাবিক হবার নয়। তো তবে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে, আমি আশাবাদী হয়েছি এই কারণে যে এখানে একজন পাহাড়ি, আপনি নাম বলছিলেন বাঞ্ছিতা চাকমা, যিনি রাঙ্গামাটিতেই থাকেন, তাকেই আসলে কমিটির প্রধান করা হয়েছে। তিনি যে তদন্ত প্রতিবেদন দেবেন, আমার ধারণা যে সরকার এটি মানতে বাধ্যবাধকতা না থাকলেও একে অনেক বেশি গুরুত্ব দিবেন বলে আমি মনে করি, কারণ এই বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতি বছরই এই দুর্বলদের উপর হামলা এবং অভিযোগ, পাল্টা অভিযোগের কোনো একটাই সুরাহা আসলে হওয়াই দরকার। আমার মনে হয় যে এইটি করার ক্ষেত্রে সরকার অনেক বেশি সচেতন থাকবেন এবং কেন কি কারণে পাহাড়িদের মধ্যে এই অনাস্থা তৈরি হচ্ছে সেটির ব্যাপারেও লক্ষ্য করবেন। যাই হোক, আমরা অনুপমের কাছে যেতে চাই। অনুপম, খেলার খবরের জন্য খেলার খবরে আজ তো মনে হয় সবাই বাংলাদেশে যারা আছেন সবাই মোটামুটি ইংল্যান্ডের পক্ষেই সাপোর্ট দিচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রুবেল যে কথাটি বলছিলেন, আমরা কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে খেলেছি, অন্য ধরনের কন্ডিশনে ছিল যদিও। এখন আমরা ইংল্যান্ডে গিয়ে আসলে ট্রাই নেশন সিরিজে আয়ারল্যান্ডে যেরকম ভাবে খেলেছিলাম সেরকম ভাবে এখনো সবগুলো ক্ষেত্রে বোলিং ব্যাটিং এ আমরা সাফল্য দেখাতে পারিনি। তো নিউজিল্যান্ডের সাথে আমাদের অবশ্যই সাফল্য দেখাতে হবে, সেটা আলাদাভাবে আমরা যদি রাখিও সেই ক্ষেত্রে আসলে আমাদের অনেক ধরনের হিসাব নিকাশের মুখে পড়তে হবে, কিন্তু তার আগে নিউজিল্যান্ড ম্যাচটা জিততে হবে। সেই খবরগুলো আমরা জানিয়ে দেবো। আরো কিছু খবর আছে, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। শেষ ম্যাচ হেরেও শিরোপা গাজী গ্রুপের, দলগত পারফরমেন্সে এসেছে সাফল্য। দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার আধিপত্য জয়ের পথে 10ম ফেডারেশন কাপ।
9:29 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বৃষ্টির কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে বসা ম্যাচেও 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাদের সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে। ভুল ত্রুটি শুধরে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে চায় টাইগাররা। রুবেল হোসেন আশা করছেন কার্ডিফের স্মৃতিটা মধুর হবে। শুক্রবার ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে মাশরাফিরা। 2015 বিশ্বকাপে বৃষ্টির কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হয়। ব্রিসবেনে সে ম্যাচ না খেলার আক্ষেপ ছিল মাশরাফি সাকিবদের। 2 বছর পর এবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই দলের ম্যাচ বৃষ্টির পেটে যায়। এবার অবশ্য আক্ষেপ নেই, খুশির জোয়ার টাইগার শিবিরে। কারণটা প্রথম ম্যাচ ইংল্যান্ডের কাছে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 পয়েন্ট পাওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আশা টিকে আছে বাংলাদেশের। বৃষ্টির দাপটে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচও পরিত্যক্ত হয়। 1 ম্যাচ জিতেও স্বস্তিতে নেই ইংল্যান্ড, তাই গ্রুপের সমীকরণ জমে উঠেছে। নেক্সট ম্যাচটা আমাদের যে মাঠে, ওখানেও শুনছি ওখানেও আপনার বৃষ্টি হচ্ছে, তো এটা আমাদের জন্য আসলে সবার জন্য একটু ব্যাড লাগে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিটা বৃষ্টিতে অনেকগুলো ম্যাচই আপনার এরকম হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামবে মাশরাফির দল। এই তো কয়েকদিন আগে ট্রাই নেশনের শেষ ম্যাচে লেইথামের দলকে দাপটের সঙ্গে হারানো গেছে। নিকট পারফরমেন্স আর দুইবার হোয়াইট ওয়াশের সঙ্গ পাচ্ছে বাংলাদেশ। যে নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডকে আমরা হারাইছি, যে এই ধরনের কন্ডিশন অলমোস্ট নিউজিল্যান্ডেরই, তো আমরা এখন আমার কাছে যেটা মনে হয় সবাই খুব ভালো ইসে আছে, তো আর আমাদের জন্য ওই ম্যাচটা খুবই একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে। নিউজিল্যান্ডকে কাছে পেলে তেরে ফুরে ছুটেন রুবেল। ঘরের মাঠে হ্যাট্রিকের রেকর্ড টাইগার কুইককে স্বপ্ন দেখাচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে নিউজিল্যান্ডের সাথে মাঠে যখনই আমি সুযোগ পাই, তো আমার কাছে এক্সট্রা একটা এফোর্ট চলে আসে যে না, নিউজিল্যান্ডের সাথে আমি তো আগে ভালো বোলিং করেছি, তো ইনশাল্লাহ এখনো সম্ভব। বুধবার থেকে অনুশীলনে নেমে পড়বে মাশরাফির দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লন্ডন, ইংল্যান্ড। আগ্রাসী মানসিকতার অভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশার মতো পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। বিশ্লেষকদের মতে বড় মঞ্চে অভিজ্ঞরা ব্যর্থ হওয়ায় ছন্দ খুঁজে পাচ্ছে না দল। এছাড়া ডেথ ওভারে ঘাটতি দেখছেন, তবে তাদের প্রত্যাশা নিউজিল্যান্ড ম্যাচে ভুল ত্রুটি কাটিয়ে উঠবে টাইগাররা। এক রানে নেই 4 উইকেট। ব্যাটিংয়ে টানা 2 ম্যাচে ব্যর্থ সৌম্য সাকিব কায়সরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিমের 95 বাদে বাকিদের যোগান মাত্র 78। যেন তামিম একাই খেলছেন, বাকিরা দেখেও শিখছেন কতটা। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং কেমন যেন খাপছাড়া টিম টাইগার্স। মাশরাফির দলে নেই আগের আগ্রাসী মনোভাব। গত 2 বছর 2.5 বছর দেখে আসছি, সেই বাংলাদেশ দলের থেকে এই বাংলাদেশ দলটা একটু ভিন্ন। আমরা এই দলের মধ্যে সেই এগ্রেসিভ অ্যাটিটিউডে দেখতে পাচ্ছি না। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে, তাহলে বাংলাদেশ দল অনেক চাপের মধ্যে পড়ে যাবে। আমাদের শক্তির সাথে আমাদের রেজাল্টের যে একটা রিলেশনশিপ, সেটার কথা আমাদের মনে রাখতে হবে। ডেথ বোলিংয়ে রুবেল মুস্তাফিজরা নিশানা খুঁজে পেতে ব্যর্থ। লেজের ব্যাটিংয়ে মিরাজ মাশরাফিও ধুঁকছেন উইকেট বাঁচাতে। যে বোলিং করার যে বোলার ওদের আছে সব টিমের, আমাদের একটু কম, এবং আমাদের যে পাওয়ার হিটার লাস্টের দিকে 5-7 ওভার, এই জায়গাটা আমরা পিছিয়ে আসছি ওদের থেকে। এই জায়গাগুলো ইমপ্রুভ না করলে ওয়ানডে এবং টি20তে এই ধরনের টিমের সাথে জিতে আসলে খুবই কঠিন। সিনিয়র প্লেয়াররা যখন স্টেপ আপ করবে, তখন আমাদের জন্য বাকি প্লেয়ারদের জন্য ইজিয়ার হয়ে যায়। তামিম ভালো খেলেছে, কিন্তু আর কেউ আমাদের তাকে সাপোর্ট দিতে পারেনি, যার কারণে কিন্তু আমরা এত ভালো একটা ইনিংস প্রথমে হওয়ার পরও আমরা 200 ক্রস করতে পারিনি। অনেক যদি কিন্তুর হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সুযোগ বাংলাদেশের সামনে। তবে সেমি নয়, নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচে এক পরিণত টিম বাংলাদেশকে দেখতে চান বিশ্লেষকরা। সৌরভ আবিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের দেয়া 311 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ 2 উইকেটে 71 রান। 0 রানে আউট হয়েছেন লুক রঙ্কি, 27 করেছেন মার্টিন গাপটিল। এর আগে অ্যালেক্স হেলস ও জো রুটের 81 রানের জুটি ইংল্যান্ডের শক্ত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন গাজী গ্রুপ শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে 6 উইকেটে হারলে উৎসবের কমতি রাখেনি নাসিরের দল। দলগত পারফরমেন্সে এই সাফল্য বলছেন কোচ সালাউদ্দিন। শেষ দিন হেরেছে মোহামেডান। প্রাইম ব্যাংকের কাছে সাদা কালোদের হার 6 উইকেটে। শেষ দিনের নাটকীয়তা স্পর্শ করেনি গাজী গ্রুপকে। সুপার লিগের শেষ ম্যাচে হেরেও চ্যাম্পিয়ন গাজী। মর্যাদার লিগে প্রথম শিরোপা, টানা তৃতীয়বার রানার্স আপ প্রাইম দোলেশ্বর। ওদের সমান 24 পয়েন্ট হলেও হেড টু হেডের মার প্যাচে তিনি আবাহনী। জাতীয় দলের সদস্য কম রেখে দল গোছানোয় কৃতিত্ব পাচ্ছে ম্যানেজমেন্ট। সেই সঙ্গে দেশসেরা সালাউদ্দিনের কোচিং দর্শনে চাঙ্গা ছিল দল। ব্যাটিংয়ে বিজয়, মুমিনুলের সঙ্গে গুরুত্বপূর্ণ মুহূর্তের কাণ্ডারি ক্যাপ্টেন নাসির। বোলিংয়ে আবু হায়দার রনি একাই 100।
আমরা খুব একটা ভালো ফ্লোতে ছিলাম, সো তিনটা ম্যাচ পর পর হারছি। সো এটা ওই সময়টা আমাদের খারাপ খেলছি আর কি, তারপর আবার আমরা ওইখান থেকে কামব্যাক করছি। ন্যাশনাল প্লেয়াররা থাকলে হয়তো টিমের রেজাল্টগুলো অন্যরকম হতো, এবং কারণ আমার কাছে মনে হয় যে ন্যাশনাল প্লেয়ারদের সাথে আমাদের লোকাল প্লেয়ারদের একটা বড় ডিফারেন্স দিনকে দিন বাড়তেছে, যেটা আমি বারবারই বলতেছি যে এই ডিফারেন্সটা বেশি বাড়লে আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটের জন্য এটা অনেক বড় ক্ষতি। খুব কাছে গিয়েও চূড়ান্ত সাফল্য আসেনি। আক্ষেপ থাকলেও পারফরমেন্স নিয়ে তৃপ্ত প্রাইম দোলেশ্বর। কিছুটা তো কষ্ট থাকেই না, চ্যাম্পিয়ন হইতে পারতেছি না। লাস্ট 3 বছর আমরা রানার আপ হয়ে শেষ করছি আমাদের সিজন। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আমরা যেটাই পজিশন হয়েছে, এইটা একটা সুখের ছোঁয়া আর কি। আসরে মোট সেঞ্চুরি 31টা, লিস্ট এর রেকর্ড 190 মোহামেডান অধিনায়ক রকিবুলের। 150 পার করেছেন তামিম ও মুমিনুল, জোড়া সেঞ্চুরি 8 জনের। 2 সেঞ্চুরি 5 50-তে আসর সেরা লিটন দাস। 14 ম্যাচে আবাহনী ওপেনারের ব্যাটে 752 রান। বোলিংয়ের শীর্ষ 5-এ 2 পেসার, 35 উইকেট নিয়ে সবার ওপরে আবু হায়দার রানি, একটা কম আরাফাত সানির। আল আমিন ও তাইজুলের দখলে সমান 29 উইকেট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপের 10ম শিরোপা জিতল ঢাকা আবাহনী। ফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আধিপত্য দেখিয়েছে দ্রাগো মামিচের দল। ধানমন্ডির জায়ান্টদের জয় 3-1 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 36 মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ঢাকা আবাহনী। আকাশী নীলদের এগিয়ে নেন নাবিব নেওয়াজ জীবন। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ইমন মাহমুদ বাবু। দ্বিতীয়ার্ধে ফিরে স্কোর লাইন 3-0 করে দ্রাগো মামিচের দল। গোল করেন এমেকা ডার্লিংটন। শেষ দিকে 1 গোল শোধ করেন ওলাদীপো। এবারই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল চট্টগ্রাম আবাহনী। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মোহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে জোট মিত্রদের প্রতি সৌদি আরবের আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, 2 দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় সরকার। মধ্যপ্রাচ্যের উত্তেজনা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না বলে মনে করছে জনশক্তি রপ্তানিকারক সমিতি বায়রা। হুট করেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় বাহরাইন। এরপরই ঘোষণা আসে সৌদি আরবের কাছ থেকে। রিয়াদ জানায়, আইএস, আল কায়দা সহ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে দোহা। এরপরই কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করতে মিত্রদের প্রতি আহ্বান জানায় সৌদি আরব। মিশর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো নীরব। যুক্তরাষ্ট্র সৌদি আরব জোটের অন্যতম সদস্য বাংলাদেশ। আবার কাতারের সঙ্গেও বাংলাদেশের রয়েছে সুসম্পর্ক। 2 দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় 30 লাখ শ্রমিক। তাই এই উত্তেজনায় নিজেদের না জড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। শ্রমজীবীদের যে ইন্টারেস্ট রয়েছে সেটা আমাদের দেখতে হবে, এবং আমরা এই ব্যাপারে যে অনড় থাকি যে আমরা কোনো দিকে আমরা যাব না। সৌদি কাতার উত্তেজনা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। তাই কোনো দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করে সরকার। কাতারের সাথে আমাদের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনো আমি বিশ্বাস করি যে, আমি আশা করি যে এখনো ভালো থাকবে, সৌদি আরবের সাথেও ভালো থাকবে। সৌদি আরব কাতার টানাপোড়েনে সেসব দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে অল্প কিছু বাংলাদেশি চাকরি হারাতে পারে। তবে সরকার তৎপর থাকলে এ ধরনের সংকট সহজেই মোকাবেলা করা সম্ভব বলে মনে করে জনশক্তি রপ্তানিকারকরা। জানালেন, এবছর কাতারে 1 লাখ শ্রমিক পাঠানোর আশা করছেন তারা। করে আমাদের শ্রমবাজারে এটা কোনো এফেক্ট তো হবেই না, বরং আমরা মনে করি যে সামনে কাতারে আরো প্রায় 60 to 100,000 লোক আমরা পাঠাতে পারবো। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের এই উত্তেজনায় এশিয়ার তেলের বাজার অস্থির হয়ে পড়ছে। তাই সব দিক বিবেচনা করেই সরকারকে তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। আকস্মিক বন্যায় মৌলভীবাজারে 1.5 শতাধিক গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে 800 হেক্টর জমির ফসল। রাত 9:48 আমরা ফিরে এলাম। আকস্মিক বন্যায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 9টি জায়গার ভাঙ্গনে 3 উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে 800 হেক্টর জমির ফসল, সবজি ক্ষেত ও মাছের ঘের।
সোমবার সন্ধ্যার পরই ধলাই নদীর পুরনো ভাঙন দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢোকে। প্লাবিত হয় কোমলগঞ্জ পৌরসভা ছাড়াও শরীফপুর, টিলাগাঁও, ট্যাংরাবাজার, কামারচাক, পতনুষা, ইসলামপুর ও মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ১.৫ শতাধিক গ্রাম। দুর্গতদের অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়, আবার কেউ স্বজনদের কাছে। কবে ফিরবেন নিজ বাড়িতে জানেন না কেউই। বাঙ্গাল ভরে মহিলা এলাকার মহিলা, শিশু, বৃদ্ধ এরারে নিরাবস্থান লই আইছি আমরা উদ্ধার করি। আবার এমন হন তো আন্দাম এলাকার সাইডে যে মানুষ আছিল এরা বলতে কেউ রাস্তাতে আশ্রয় লইছে, কেউ দোকানও আশ্রয় লইছে। প্রতি বছর বাঁধ সংস্কারের কথা বলা হলেও তেমন কোনো কাজ হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। বন্যা কবলিত এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি বলেও অভিযোগ দুর্গতদের। আমরা কোনো কেউ সাহায্য আমরা করছেন না, খবরও আমরা কোনো করছেন না। মেম্বারে কি চেয়ারম্যান আমরা এই পর্যন্ত দিকেছেন না। এবার তো এলাকা হয়তো পানিয়ে বুড়িয়ে লইয়া গেল, এই একজন মেম্বারও আইসেন না, একজন চেয়ারম্যান আইসেন না, কেউ তো আইসেন না। তবে দুর্গত এলাকায় ৪০ মেট্রিক টন চাল ও নগদ ১.৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আরো অধিক বরাদ্দের জন্য এবং আরো ত্রাণ যাতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী পায় সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপও করেছে এবং আমরা পত্র দিয়েছি, যোগাযোগ পাওয়া হয়েছে আরো ত্রাণের জন্য। মনু নদের পানি চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্য পয়েন্টগুলোতে বিপদসীমার নিচে রয়েছে। এছাড়া ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। আর বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। রেদন বলছেন সরকার উন্নয়নের নামে জনগণের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আক্তার বলছেন ব্যাংক লেনদেনে আবগারি শুল্কের কারণে সাধারণ মানুষ টাকা সঞ্চয়ে আগ্রহ হারাবে। হালিম বলছেন প্রতি লাখে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে, এখানে সরকার কি সাধারণ মানুষের কথা চিন্তা করেছে? আর মনির বলছেন সরকারের এই সিদ্ধান্তের কারণে সব ক্ষেত্রে দুর্নীতি আরো বাড়বে, ব্যাংকিং খাত সাধারণ মানুষের আস্থা হারাবে। মাহমুদুল বলছেন সরকার নিজের দুর্নীতি আড়াল করতে জনগণের কথা চিন্তা না করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। শাওলি বলছেন ব্যাংকে জনগণের সঞ্চিত টাকার উপর সুদ কম দিয়ে সরকার আবগারি শুল্ক বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট কাটার জন্য। ফাহিমা বলছেন টাকা ঘরে রাখা নিরাপদ না, রাজনৈতিক দলের লোকজন ডাকাতি করে নিয়ে যাবে, উভয় সংকটে সাধারণ মানুষ। হামিদ বলছেন সরকারকে শুধু মেগা প্রকল্পের জন্য টাকার চিন্তা না করে সাধারণ মানুষের কথাও চিন্তা করা উচিত। সুমি বলছেন সরকারের উচিত ব্যাংকে আবগারি শুল্ক কমানো এবং দেশে যারা কর দেয় না তাদের করের আওতায় আনা। হাসিব বলছেন ব্যাংকে লেনদেনে আবগারি শুল্ক না বাড়িয়ে যেসব ধনী কর ফাঁকি দেয় তাদের ধরুন এবং করদাতার সংখ্যা বাড়ান। ফাহিমার মন্তব্যটা আমার খুব মজা লেগেছে যে রাজনৈতিক নেতারা বাসা থেকে টাকা নিয়ে যাবে, এরকম হয় নাকি আমাদের দেশে? যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। নেত্রকোনার ঐতিহাসিক নিদর্শন কেন্দুয়ার রয়্যাল বাড়িতে সুলতানি আমলের দুর্গটি প্রায় ২ যুগ পর আবারও খনন করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরই মাঝে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রত্ন নিদর্শন। দুর্গ এলাকা সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়্যাল বাড়ির সুলতানি আমলের দুর্গে প্রথম খনন কাজ শুরু হয় ১৯৯১ সালে। ৩ বছর খনন কাজ চলার পর দীর্ঘ ২৩ বছর পর গত মাসের ২১ মে থেকে আবারও শুরু হয়েছে খনন। কাজটি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ৫ সদস্যের একটি দল। পুরো দুর্গ এলাকার নকশা এঁকে দক্ষিণ দিকে খনন কাজ শুরু হয়। শুরুতে সন্ধান মেলে দুর্গের মূল ফটকের চিহ্ন, এরপর সংগ্রহ করা হচ্ছে অলংকৃত ইট পাথর। খননের ফলে একটি বিশাল এক আয়তনের তোরণ আবিষ্কৃত হয়েছে। এই তোরণের বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা বুরুজ আছে এবং 10 ভুজাকার এবং 4টা কোণ বিশিষ্ট 10 কোণ বিশিষ্ট। বাংলাদেশে ইতিপূর্বে সুলতানি আমলের এ ধরনের কোনো তোরণ ইতিপূর্বে আবিষ্কৃত হয়নি। খননে উঠে আসা ঐতিহাসিক নিদর্শন সামগ্রী সহ পুরো দুর্গ এলাকা সংরক্ষণ, দুর্গের পূর্ণাঙ্গ খনন সহ এলাকাটির পর্যটন উন্নয়নে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে সবারই জোর দাবি যাতে এটা পুরোপুরি খনন করা হয় এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আশা করছি যে এই খননের কাজ অব্যাহত থাকবে এবং নতুন করে এই এলাকার ইতিহাস ঐতিহ্যগুলোকে আমরা আরো ভালোভাবে জানতে পারব। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন দুর্গের খনন কাজ অব্যাহত রাখা হবে। চেষ্টা করবো আমরা চালু থাকার জন্য। এটা নির্ভর করবে সরকারের অর্থের উপরে, সরকার যদি অর্থ দেয় সেই অর্থের উপর নির্ভর করবে, সেই একই সাথে নির্ভর করবে লোকাল কমিউনিটি, এলাকার লোকজন, প্রশাসন সকলের উপরে। প্রায় ২ যুগ পর দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এবারের খনন কাজ চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকের রাত 9টায় বাংলাদেশ শেষ করব যুক্তরাষ্ট্রের স্টার ওয়ার্সের ব্যক্তিগত সংগ্রহশালার কিছু ছবি দেখে। তো তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।